বিশেষ বিজ্ঞপ্তি: ধূমপান, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইটস ইনজুরিয়াস ফর হেলথ, ইটস কজেস ক্যান্সার। ততক্ষণে মৃতদেহগুলি উঠে দাঁড়িয়ে ধেয়ে আসছে তারই দিকে। অপর প্রান্তে বেজে ওঠে ফোনের টিং। তাড়াতাড়ি সুভাষ পকেট থেকে বের করে ফোনটা। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে অর্পিতার ভয়ার্ত কণ্ঠস্বর। সুভাষ, সুভাষ, বাঁচাও আমায়। এরপরেই একটা মরণ আর্তনাদ ভেসে আসে ফোনের অপর প্রান্ত থেকে। অন্বেষা ও সুভাষ ভয়ার্তভাবে তাকায় একে অপরের দিকে। এরপর কিছুক্ষণের নিস্তব্ধতা। নমস্কার, আপনারা শুনছেন RG স্টেশন, গল্পের নতুন ঠিকানা। আমাদের আজকের গল্প দীনেশ ঘোষাল রচিত সূর্যপুরের বিভীষিকা। গল্পে উল্লিখিত স্থান, কাল ও চরিত্রগুলি সম্পূর্ণরূপে কাল্পনিক। যদি বাস্তবের সঙ্গে এর কোনো মিল থেকে থাকে তাহলে তা সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত ও কাকতালীয়। কলমে দীনেশ ঘোষাল, গল্পের চিত্রনাট্য রূপ সুজাতা ঘোষাল। শুরু হচ্ছে সূর্যপুরের বিভীষিকা। হাইওয়ের উপর দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে দুধ সাদা রঙের স্করপিও গাড়িটা। হঠাৎ গাড়িটার গতি কিছুটা মন্থর হলো এবং ধীরে ধীরে গাড়িটা রাস্তার এক পাশে এসে দাঁড়ালো। গাড়ির ভিতরে বসে অর্পিতার চোখ বুজে গুনগুন করে একটা রবীন্দ্রসঙ্গীত গাইছে। গাড়িটা থেমে যেতে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ড্রাইভিং সিটে বসে থাকা স্নেহাশিসের দিকে। স্নেহাশিস একটা কান এঁটো করে দেওয়া নির্লজ্জ হাসি হেসে অর্পিতার উদ্দেশ্যে বলল, খুব জোর টয়লেট পেয়েছি, তাই ফাঁকা জায়গা দেখে গাড়িটা দাঁড় করালাম। অর্পিতা বিরক্ত কণ্ঠে স্নেহাশিসের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোর এই 6 ঘন্টা রাস্তাতে কতবার টয়লেট পাই রে? এই কথার কোনো উত্তর না দিয়ে গাড়ির দরজা খুলে বেরিয়ে যায় স্নেহাশিস। ঠিক তার কয়েক মুহূর্তের মধ্যেই গাড়ির পিছনের দরজা খুলে গাড়ির বাইরে এসে দাঁড়ায় সুভাষ। পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরে জ্বালাবার উপক্রম করছিল। ঠিক সেই মুহূর্তে গাড়ির অপর প্রান্তের দরজা খুলে সুভাষের পাশে এসে দাঁড়ায় রণজিৎ, হাতে ধরা একটা বিয়ারের ক্যান। সেই সময় স্নেহাশিস নিজের কাজ শেষ করে এসে দাঁড়ায় দুজনের সামনে এবং খুব হাস্যকর করে বলে রণজিতের উদ্দেশ্যে, বাবু রণজিৎ, তুই তো দেখছি বিয়ারের স্টক রাস্তাতেই শেষ করে দিবি। এ প্রশ্নের কোনো উত্তর দেয় না রণজিৎ। ঢক ঢক করে কয়েক ঢোক বিয়ার গলায় ঢালে। ঠিক সেই মুহূর্তে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে অন্বেষা এবং বিরক্ত মুখে ওই 3 জন মূর্তির উদ্দেশ্যে বলে, এই যে স্যারেরা, আপনাদের যদি আলোচনা সভা শেষ হয়ে থাকে তাহলে বাকি রাস্তাটুকু যাওয়া যাক। এই কথা শুনে 3 জনই ফিরে তাকায় অন্বেষার দিকে। রণজিৎ পা থেকে মাথা পর্যন্ত দেখে অন্বেষার দিকে। নতুন করে যেন প্রেমে পড়ে যায় অন্বেষার। অন্বেষার এই রূপ দেখেই তো মোহিত হয়েছিল কলকাতা শহরের কোটিপতি ব্যবসায়ী শৈবাল চৌধুরীর একমাত্র ছেলে রণজিৎ চৌধুরী কলেজ লাইফে। অন্বেষার দিকে তাকায় স্নেহাশিস, তারপর খিলখিল করে হেসে বলে, সত্যি মাইরি, নিহাতি অন্বেষা তোর বিয়েটা রণজিতের সাথে হয়ে গিয়েছে, তা না হলে তোকে প্রপোজ করে ফেলতাম। কি অসাধারণ লাগছে তোকে। এটা বলার যথেষ্ট কারণ ছিল স্নেহাশিসের, কারণ অন্বেষার দুধে আলতা গায়ের রং, একরাশ কালো কোকড়ানো মাথায় চুল, মায়াবী চোখ, মন ভালো করে দেওয়া হাসি, মিষ্টি কণ্ঠস্বর, সব মিলিয়ে যেন স্বর্গ থেকে নেমে আসা জীবন্ত দেবী প্রতিমা। আবারও শব্দ হয় গাড়ির দরজা খোলার। বেরিয়ে আসে আর এক সুন্দর যুবতী। স্নেহাশিসের উদ্দেশ্যে বলে, এ জীবন না হয় আমার সঙ্গে কাটা, পরের জন্মে প্রপোজ করিস অন্বেষাকে। সকলে হু হু করে হেসে ওঠে। এরপর সবাই গিয়ে বসে গাড়ির ভিতরে। সেই সময় অর্পিতা জিজ্ঞেস করে অন্বেষাকে, আর কত দূর রে তোর এই চন্দ্রপুরম? আর বেশি নয়, আশা করি ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাব আমরা। আসলে এই 6 জন হলো কলেজ লাইফের বন্ধু। যদিও এদের প্রত্যেকের কর্মজীবন ভিন্ন, কিন্তু এই 6 জন বন্ধু যে কোনো আচার অনুষ্ঠানে ও ছুটিতে মিলিত হয় এক জায়গায়। সুভাষ হলো লালবাজার গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ অফিসার এবং তার স্ত্রী অর্পিতা হলো একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। স্নেহাশিস কর্মসূত্রে উকিল, তবে বাস্তবে তার চরিত্র মোটেই উকিলদের মতো নয়। সহজ সরল হাস্যরসিক ছেলে এবং তার স্ত্রী সহেলি একই ল কলেজ থেকে ডিগ্রি নিয়ে সেও উকিল। এবং রণজিৎ হলো পেশায় এক নামকরা ডাক্তার, যদিও তার সাবজেক্ট হলো কার্ডিওলজিস্ট। এবং রণজিতের বাবা শহরের আর এক নামকরা ব্যবসায়ী।
রণজিতের মাসিক আয় প্রচুর, তাই রণজিৎ এই 6 জনের মধ্যে আর্থিক দিক থেকে সর্বোচ্চ। সে কারণেই হয়তো সে তার স্ত্রী অন্বেষাকে কোনো কর্মের সঙ্গে আলাদাভাবে যুক্ত হতে দেয়নি। তবে অন্বেষার চোখে স্বপ্ন প্রচুর, কিন্তু এক জীবনে যে সব স্বপ্ন পূরণ করা যায় না, তাই অন্বেষা ঘরে বসে টুকটাক গল্প লেখালেখি করে। এছাড়াও অন্বেষার রুচি রয়েছে অতিলৌকিক জিনিসের প্রতি, তাই বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়া প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিমের সঙ্গে যুক্ত। অন্বেষা এবং এই 5 জন বন্ধুর একসাথে আজকের এই আউটিং ট্রিপের পিছনে রয়েছে অন্বেষা নিজে। সে খোঁজ পায় পুরুলিয়া জেলার এক প্রত্যন্ত গ্রাম সূর্যপুরের। প্রায় 50 বছর আগে পুরুলিয়া জেলার সূর্যপুর নামের এই গ্রামে সকল মানুষ রাতারাতি নিশ্চিহ্ন হয়ে যায়। পরে সেই মানুষগুলির কোনো হদিশ পাওয়া যায়নি। আসলে ওই সূর্যপুর গ্রামের একটা ভয়ঙ্কর রহস্যময় ইতিহাস আছে। ওই এলাকায় এক জমিদার ছিল মুকুন্দ সেন। তার নাম অনুসারে ওই বিরাট গ্রামের নাম ছিল মুকুন্দপুর। ওই মুকুন্দ সেনেরই ছিল 2 সন্তান, সূর্য সেন ও চন্দ্র সেন। পরে এক সময় মুকুন্দ সেন ইহলোক ত্যাগ করে। সেই সময় তার 2 ছেলে গোটা গ্রামকে 2 ভাগে ভাগ করে এবং নিজেদের নাম অনুযায়ী গ্রাম দুটির নামকরণ করে, সূর্যপুর ও চন্দ্রপুর। কিন্তু এই 2 জমিদারের চারিত্রিক ও মানসিক বৈশিষ্ট্য ছিল সম্পূর্ণ ভিন্ন। সূর্য সেন ছিল শান্ত প্রকৃতির, সজ্জন এবং একজন প্রজাবৎসল জমিদার, কিন্তু তার ভাই চন্দ্র সেন ছিল তার ঠিক বিপরীতমুখী, কুটিল ও অত্যাচারী জমিদার। তাই এই 6 জনের অভিযান চন্দ্রপুর গ্রাম। চন্দ্রপুরের গ্রাম বাসিন্দাদের থেকে সূর্যপুরের ঘটনাটা এরা জানতে চায় এবং সেই কারণে এই 6 জন কলকাতার শহুরে মানুষ পুরুলিয়া গ্রামটা একটু ঘুরে দেখতে ও আবহাওয়া বদলানোর উদ্দেশ্যে যাচ্ছে। যদিও এর পিছনে সবথেকে বেশি আগ্রহী ছিল অন্বেষা, যাতে সে নতুন একটা গল্প লিখতে পারে। গাড়িটা জোরে ব্রেক কষে রাস্তার মাঝখানে। সুভাষের চোখ যায় গাড়ির সামনের দিকে। গাড়ির সামনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ হতভম্ব অবস্থায়। স্নেহাশিস গাড়ি থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে গিয়ে দাঁড়ায় বুড়োর সামনে এবং ক্রুদ্ধ কণ্ঠে বলে, এই যে দাদু, এক্ষুনি তো যাচ্ছিলে গাড়ির নিচে, যদি না ঠিক সময় ব্রেকটা মারতাম। মরার কি আর জায়গা পেলে না? আমার গাড়ির নিচেই মরতে হবে। যে জায়গায় এই ঘটনাটা ঘটছিল সেটা কোনো এক ছোট বাজার এলাকা। ব্যাপারটা দেখে অর্পিতা বুঝতে পারে কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে, তাই তড়িঘড়ি বেরিয়ে গিয়ে শান্ত করে স্নেহাশিসকে। আরে ছাড় না স্নেহাশিস, চুপ করে যা, উনি হয়তো বুঝতে পারেননি। আরে দূর, এই বুড়োর যদি এখন কিছু হয়ে যেত না, তাহলে আমাদের পিকনিক চন্দ্রপুর গ্রামে নয়, জেলে কাটাতে হতো। এই কথা শুনে ভীত দৃষ্টিতে তাকিয়ে দেখে বৃদ্ধ স্নেহাশিসের দিকে। বিড়বিড় করে কয়েকটা অস্পষ্ট শব্দ বেরিয়ে এসে সেই বৃদ্ধের মুখ থেকে। ও গা ভালো না আছে, ও গা অভিশপ্ত আছে বটে, তোরা যাস লাই, ফিরতে পারবি নাই গো বটে। এদিকে পায়ে পায়ে বেরিয়ে আসে গাড়ি থেকে বাকি সকলে। জায়গাটা একটা ছোট বাজার লক্ষ্য করে সুভাষ সকলের উদ্দেশ্যে বলে, আচ্ছা, যেহেতু এখানে দাঁড়ানোই হয়েছে, তাহলে কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। দেখ, প্রায় 10টা বাজতে যায়, সেই তো বেরোনো হয়েছে প্রায় ভোর 4টে নাগাদ। কি বলিস? এ কথায় সকলেই সম্মতি জানালো, কিন্তু স্নেহাশিস যেহেতু রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়েছে, তাই সে গাড়ি নিয়ে চলে গেল রাস্তার একপাশে পার্কিংয়ের জন্য। অন্বেষা সুভাষের কথায় সাই দিয়ে বলল, সত্যি রে ভাই, আমার পেটেও ছুঁচোতে ডন মারছে, চল কিছু খাওয়া যাক। অর্পিতার চোখে পড়ে একটা মিষ্টির দোকান। এই তো সামনে একটা মিষ্টির দোকান, আশা করি কচুরি আর সিঙ্গারা কিছু একটা তো পাওয়া যাবে। অর্পিতা এগিয়ে গেল মিষ্টির দোকানের উদ্দেশ্যে, আর সকলে চলল তারই সঙ্গে। অর্পিতা গিয়ে লক্ষ্য করলো যে মিষ্টির দোকানটা এমনিতে যে রাস্তার ধারে একটা অস্থায়ী জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে কোনো রকম। ভক্তি হলো না অর্পিতা, কিন্তু নিরুপায় হয়ে অর্পিতা মিষ্টির দোকানে জিজ্ঞাসা করলো, কেউ কি আছেন? ভেতর থেকে এক মোটা সোটা টাক মাথা বেটে খাটো ভদ্রলোক এসে বললেন, বলেন দিদিমণি। আচ্ছা দাদা, কচুরি পাওয়া যাবে? পাওয়া যাবে দিদিমণি, তবে 2 মিনিট বসতে হবে, কচুরি ভাজা হচ্ছে। সেই সময় সহেলি অর্পিতাকে জানায়, আমার জন্য কিছু নিস না, আমার কেমন যেন হচ্ছে শরীরটা। এ কথা শুনে রণজিৎ সহেলিকে বলে, এই সহেলি, অসুবিধা নেই, আমার কাছে গ্যাসের ওষুধ আছে, আগে পেটটা ভরে খেয়ে নে। এতক্ষণে ফিরে এসেছে স্নেহাশিস। এই আমার জন্য রাখিস বাবা, সব যেন শেষ করে দিস না। সকলেই নিজের প্রাতরাশ শেষ করে বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে।
ঠিক সেই সময় রণজিতের চোখে পড়ে একটা ঔষধের দোকান। রণজিৎ সকলকে গাড়িতে বসতে বলে কয়েকটা গুরুত্বপূর্ণ ওষুধ কিনতে চলে যায় ঔষধের দোকানের উদ্দেশ্যে। দাদা, আমাকে একটা নিউ সেটা প্লাস পাতা দেবে তো? সামনে দাঁড়িয়ে থাকা ঔষধ বিক্রেতা রণজিৎকে জানায়, কিছু মনে করবেন না দাদা, এই ওষুধ আমার কাছে আছে, তবে ডাক্তারি প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধ আমার পক্ষে দেওয়া সম্ভব না, যেহেতু এটা একটা নার্কোটিক মেডিসিন। এই কথার প্রত্যুত্তরে রণজিৎ বিনা বাক্য ব্যয়ে নিজের পরিচয়টা দিল। রণজিতের পরিচয় পেয়ে ঔষধ বিক্রেতা গদগদ কণ্ঠে বললেন, আপনার অনেক নাম শুনেছি, আপনি আমার স্ত্রীর প্রাণ বাঁচিয়েছেন। আমি কখনো ভাবিনি যে ভারত বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ রণজিৎ চৌধুরীর সঙ্গে সামনাসামনি দেখা হবে। এরপর ঔষধটা হাসি মুখে তুলে দেয় রণজিতের হাতে ঔষধ বিক্রেতা। রণজিৎ গিয়ে বসে গাড়ির মধ্যে, আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো সকলে। কিছু দূর গাড়ি চলার পর গাড়ির ভিতরে নিস্তব্ধতা ভেঙে অন্বেষে সকলের উদ্দেশ্যে বলে, বোধহয় আমরা কাছাকাছি এসে গেছি, তবে গুগল ম্যাপে আর কিছু বোঝা যাচ্ছে না। তুই চিন্তা করিস না, কাছাকাছি যখন এসে গিয়েছি যে কোনো কাউকে জিজ্ঞেস করে ঠিক পৌঁছে যাব। সে সময় রণজিৎ জানায়, সে তো বুঝলাম, তবে জিজ্ঞাসা কাকে করবি? রাস্তায় কোনো জনপ্রাণীও দেখতে পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তে স্নেহাশিসের চোখে পড়ে দূরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে। স্নেহাশিস গাড়িটি গিয়ে থামায় সেই ব্যক্তির পাশে। সকলে লক্ষ্য করে যে ব্যক্তিটি বছর কুড়ির দেহাতি যুবক। এও লক্ষ্য করে সকলেই যে যুবকটির পাশে এত বড় গাড়ি এসে দাঁড়ানোই ছেলেটি কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেছে। স্নেহাশিসের পাশে বসে থাকা সহেলি জানলার গাড়ির কাচ নামিয়ে ছেলেটিকে জিজ্ঞাসা করে, চন্দ্রপুরটা কোন দিকে একটু বলতে পারবেন? এ কথা শুনে ছেলেটা কিছুক্ষণ জুলু জুলু চোখে তাকিয়ে থাকে সহেলির দিকে। এরপর নিজের হতভম্ব ভাব কাটিয়ে কিছুটা আনমনোভাবেই উত্তর দেয়, এই তো কিছুটা গেলেই আপনারা চন্দ্রপুরে প্রবেশ করে যাবেন, তবে গাড়িটা নিয়ে সেখানে প্রবেশ করতে পারবেন না, কারণ সেখানে রাস্তাঘাট একেবারেই ভালো না। আমিও তো চন্দ্রপুরেরই গ্রামের মানুষ। এ কথা শুনে সহেলি তাকায় স্নেহাশিসের দিকে। এবার স্নেহাশিস মুখ বাড়িয়ে ছেলেটির উদ্দেশ্যে বলে, বেশ তো, আমরা তো ওই পথেই যাচ্ছি, তুমি গাড়ির মধ্যে চলে এসো। এ কথা শুনে কিছুটা অপ্রস্তুত হয় ছেলেটি এবং লজ্জিত বিনীত কণ্ঠে বলে, না না, এই তো আরেকটুখানি পথ, আমি পায়ে হেঁটেই চলে যেতে পারবো। আরে এসো এসো, তুমি থাকলে আমাদেরও সুবিধা হবে পথ চিনে যেতে। আর আপত্তি করে না যুবকটি। এরপর স্নেহাশিস চোখের ইশারা করে সহেলিকে। সাথে সাথে সহেলি গাড়ির দরজা খুলে এবং ছেলেটিকে বসতে বলে স্নেহাশিসের পাশের সিটে। ও নিজে গিয়ে বসে পিছনের ব্যাক সিটে। এতক্ষণ গাড়িতে উপস্থিত থাকা বাকি সকলেই চুপ করেছিল। এইবার প্রথম কথা বলে অন্বেষা। তোমার নাম কি? তুমি কি চন্দ্রপুরে থাকো? তুমি কি সূর্যপুরের ইতিহাস সম্পর্কে কিছু জানো? এ কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে রণজিৎ অন্বেষার উদ্দেশ্যে বলে, আরে বাবা, এত ব্যস্ত হচ্ছ কেন? ওখানে পৌঁছে তো সবই জানতে পারবে। এরপর ছেলেটি তাকায় অন্বেষার দিকে। দেখে কিছুটা অবাক হয়, তবে অন্বেষা এবং বাকি সকলেই বুঝতে পারে ব্যাপারটা। অন্বেষার মতো এমন অসাধারণ সুন্দরী যুবতী দেখে যে কোনো পুরুষেরই হৃদয় মোচড় দিয়ে ওঠে। কিন্তু ছেলেটি নিজেকে সামলে নিয়ে সম্ভ্রমের সুরে ক্ষীণ কণ্ঠে উত্তর দেয়, আমার নাম হেমন্ত, আমি চন্দ্রপুরেরই বাসিন্দা। তবে এই সূর্যপুর সম্পর্কে কথা বলা বা উপথে যাওয়া নিষিদ্ধ। ঠিক সেই সময় গাড়ি দাঁড় করিয়ে দেয় স্নেহাশিস। সাথে সাথে অর্পিতা বিরক্ত কণ্ঠে স্নেহাশিসের উদ্দেশ্যে প্রশ্ন করে দেয়, কি হলো, আবার কেন গাড়ি থামালি? তো কি করব, আগে তো কোনো রাস্তা নেই। রাস্তা নেই মানে? রাস্তা আছে, তবে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। এরপর সকলেই তাকায় সামনের রাস্তার দিকে। লক্ষ্য করে সকলে গাড়িটা এবার পাকা রাস্তা থেকে একটা নুড়ি বিছানো কাঁচা রাস্তার উপর এসে নেমেছে। এটাই কি চন্দ্রপুর গ্রাম? গ্রাম বলতে কি বোঝায় রে? মনে হচ্ছে অ্যামাজনের জঙ্গলে এসে পড়েছি। অন্বেষা কিছু বলার উপক্রম করছিল, তার আগেই হেমন্ত সবাইকে আশ্বস্ত করে জানায়, গাড়ি নিয়ে তো আর যাওয়া যাবে না, আপনাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে। এখান থেকে কতটা ভাই হেমন্ত চন্দ্রপুর গ্রাম?
বেশি না, মিনিট কুড়ির হাঁটা পথ। এখান থেকে সিধে গিয়ে রাস্তাটি একটি পাক নেবে। এই বাঁকের বাম পাক ধরে হেলেই চন্দ্রপুর গ্রাম। কিছুটা অন্যমনস্কভাবেই সুভাষ প্রশ্ন করে। আর ডান দিকে? ভীত সন্ত্রস্তভাবে কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, ওইদিকে সূর্যপুর। ও গ্রামের নাম মুখে আনাও ঠিক না। হেমন্তের একথা শুনে সকলেই পরস্পরের দিকে একবার করে তাকায়। এরপর গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে সবাই। সকলেই একে একে বের করে নেয় ক্যাম্পিংয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিছু কম ছিল না। জিনিসপত্রের মধ্যে ছিল ফ্লেক্সিবল টেন্ট, নিত্য প্রয়োজনীয় জিনিস, পানীয় জল, পোর্টেবল রেফ্রিজারেটর, প্রচুর পরিমাণে খাবার দাবারের জিনিস। আসলে তারা বুঝতে পারেনি যে তাদেরকে গাড়ি ছেড়ে এতটা হাঁটা পথ অতিক্রম করতে হবে বলে এবার। কিন্তু এবারে সকলের অবাক হওয়ার পালা। জলের ব্যারেল ও খাবারের বস্তাটা হেমন্ত অবলীলায় তুলে নেয় নিজের কাঁধে। এতে তিনজন শক্ত সামর্থ্য পুরুষ হতবম্ব হয়ে যায়। একটা রোগা সোগা ছেলে কি করে এত সহজে এত ভারী বোঝা তুলে নেয়? এবং সেই ব্যাপারে হেমন্ত বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে খুব বিনম্র কণ্ঠে বলে, চলুন আপনারা, আমাদের বোঝা বাবা অভ্যাস আছে। এ কথা বলে এক মুহূর্ত অপেক্ষা না করে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে হেমন্ত। সকলেই তাকে অনুসরণ করে। কিছু দূর যাওয়ার পরে ভ্রুজোড়া কুঁচকে যায় ওর পিতা। এ যদি চন্দ্রপুর যাওয়ারই রাস্তা হয়ে থাকে, তাহলে মানুষের হাঁটা চলার চিহ্ন নেই কেন? সহেলি ব্যাপারটা লক্ষ্য করে ওর পিতা খুব চিন্তিত হয়ে রয়েছে। তাই তার কৌতূহল দমন করতে না পেরে ওর পিতার পাশে এসে চাপা কণ্ঠে বলে, কি হয়েছে রে? কি এত ভাবছিস? না, সেরকম কিছু না। যদি এটা চন্দ্রপুর যাওয়ারই রাস্তা হয়ে থাকে, তাহলে মানুষের চলাফেরা চিহ্ন নেই কেন? ঠিকই বলেছিস। সহেলি এবার সরাসরি ব্যাপারটা জিজ্ঞাসা করে হেমন্তকে। এই কথার প্রত্যুত্তরে হেমন্ত খুব সরলভাবেই জানায়, আপনি ঠিকই বলেছেন দিদিমণি। এ পথ দিয়ে চন্দ্রপুর যাওয়া যায় বটে, কিন্তু গ্রামের মানুষ এ পথ ব্যবহার করে না। তার কারণ হলো এ পথেরই অপর প্রান্তে রয়েছে সূর্যপুর গ্রাম। আচ্ছা, তাহলে কি চন্দ্রপুর গ্রামে যাওয়ার জন্য অন্য কোনো রাস্তা আছে? আছে বই কি, তবে সে পথ এলাকার অপর প্রান্তে। এ পথ দিয়ে চলে গেলে তাড়াতাড়ি হবে, তাই আপনাদের এখান দিয়েই নিয়ে যাচ্ছি। ঠিক সেই সময় অন্বেষা থমকে দাঁড়ায় এবং ক্লান্তভাবে বলে, বাবা রে, আর পারছি না, সকলে একটু বিশ্রাম নিই। এ কথা শুনে ঘোর আপত্তি জানায় হেমন্ত এবং ভয়ার্ত কণ্ঠে বলে, দয়া করে দিদিমণি, এখানে আর এক মুহূর্তও নয়। সকলে লক্ষ্য করে হেমন্তের চোখে কি যেন আশঙ্কা। তাকিয়ে আছি রাস্তার ডান দিকের পথে। কারোর আর বুঝতে বাকি রইল না ওই দিকে সেই অভিশপ্ত গ্রাম সূর্যপুর। এরপর তড়িঘড়ি হাঁটা লাগলো রাস্তার বাম দিক ধরে এবং সকলেই অনুসরণ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা এসে পৌঁছালো একটি বিস্তৃত প্রান্তরে। তখন সূর্যের অবস্থা মাঝ গগন ছাড়িয়ে সোজা পশ্চিম দিকে ঝুঁকে পড়েছে। স্নেহাশিস ঘড়িতে দেখল সময় তখন প্রায় 2টো। এবার প্রথম মুখ খুলল হেমন্ত। এই হলো আমাদের চন্দ্রপুর গ্রাম। সকলে লক্ষ্য করল এতক্ষণে লেগে থাকা উৎকণ্ঠা ও ভয় সরে গিয়ে হেমন্তের মুখে ফুটেছে এক উজ্জ্বল হাসি। স্নেহাশিস কিছুটা অন্যমনস্কভাবে জিজ্ঞাসা করল, গ্রামের মানুষজন, বাড়ি ঘর দুয়ার সব কোথায়? হেমন্ত মুখে সরল হাসি নিয়ে সকলের উদ্দেশ্যে বলল, এই তো আমাদের গ্রামের মাঠ। জনবসতি তো গ্রামের মাঠের ওপারে। এতক্ষণ পর সুভাষ মুখ খোলে। তাহলে কি আমরা এখানে তাঁবু লাগাতে পারি? একথা শুনে ঘোর আপত্তি জানিয়ে মুখে চুপচুপ করে শব্দ করে হেমন্ত। এই যে বলেন না বাহু, আপনারা হলেন আমাদের গ্রামের অতিথি। আপনারা কেন মাঠের মধ্যে থাকবেন? আমার সঙ্গে চলুন, আশা করি গরিবের বাড়িতে সকলকে থাকতে দিতে পারবো। আরে না না, তোমাকে ব্যস্ত হতে হবে না। তা হয় না বাবু, আপনারা সঙ্গে চলুন। রোজ রোজ কি আর শহর থেকে মানুষ আমাদের গ্রামে আসে? সকলের কম বেশি আপত্তি থাকা সত্ত্বেও হেমন্তের প্রচণ্ড জোরাজুরিতে শেষ পর্যন্ত সকলেই রাজি হয়। বিশেষ করে রাজি হয় 3 জন, ওর পিতা, সহেলি ও অন্বেষা।
তার কারণ এতক্ষণ যাত্রাপথ অতিক্রম করে এই তিনজনেরই ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছিল। সেটাই খোলা প্রান্তে একেবারেই করা সম্ভব নয়। এরপর সকলেই রওনা দেয় হেমন্তের বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে সহেলি জিজ্ঞাসা করে, কে কে আছে হেমন্ত তোমার বাড়িতে? মা বাবা অনেক বছর আগে গত হয়েছে এক দুর্ঘটনায়। আর কিছু জিজ্ঞাসা করে না সহেলি। এখন তারা যেখানে দাঁড়িয়ে সেখানে বহু মানুষের কোলাহল, চারিদিকে কচি বাচ্চা, বয়স্ক বহু মানুষ, ছবির মতো সুন্দর গ্রাম দেখে মন ফুরফুরে হয়ে গেল সকলের। হেমন্ত চলতে চলতে এক জায়গায় অঙ্গুলি নির্দেশ করে দেখালো, এই হলো আমাদের গ্রামের বুড়ো বটতলা। সকলে তার নির্দেশ অনুযায়ী তাকিয়ে দেখল এক বিরাট দৈত্যাকার বটগাছ দাঁড়িয়ে এবং তার ছায়ায় অনেক মানুষ বসে আছে। কেউ কেউ গল্প করছে, কেউ কেউ আবার তাস খেলছে। এদের মধ্যে থেকে কোনো একজনকে নির্দেশ করে হেমন্ত বলল, উপেন্দ্র খুড়ো, এরা কলকাতা থেকে এসেছে, আজ আমাদের বাড়িতেই থাকবে। কথা শুনে অনেকেই তাকালো এদের দিকে এবং সকলেই হেসে স্বাগত জানালো। প্রত্যুত্তরে এরাও হাসলো। আগত সকলেই ভাবলো, সত্যি গ্রামের মানুষরা কত সহজ সরল হয়। আবার কিছুটা এগোনোর পর হেমন্ত বলল, ওই দেখো, এটা হলো আমাদের কুয়ো, এখান থেকে আমাদের পানীয় জল সংগ্রহ করা হয়। সবাই তাকালো কুয়োটির দিকে এবং সকলেরই চোখ বিস্ফারিত হয়ে গেল। কারণ হলো এত বড় কুয়ো তারা আগে কখনো দেখেনি। তাদের মনের ভাব আন্দাজ করে হেমন্ত বলল, এই কুয়োর ব্যাপারে আমরা সেরকম কিছুই জানি না, কারণ এই কুয়ো নির্মাণ হয়েছে সেই নবাবী আমলে। সকলে লক্ষ্য করে এক মোটা সোটা গড়নের মধ্যবয়স্ক মহিলা কুয়ো থেকে জল তুলছে। তার উদ্দেশ্যে হেমন্ত বলে, মিনতি মাসি, এরা হলো আজ আমাদের গ্রামের অতিথি। সকলের দিকে তাকিয়ে একটি মিষ্টি হাসি হাসল। এরপর হেমন্ত গিয়ে দাঁড়ালো একটি মাটির কুটির বাড়ির সামনে। এরপর গলা ছেড়ে হাঁক দেয় হেমন্ত, ঠাকুমা, ও ঠাকুমা। কিছুক্ষণের মধ্যে ওপাশ থেকে একটা ভাঙা কণ্ঠস্বর ভেসে আসে, কে বাবা এমন এলি? হ্যাঁ গো, আমি। দেখো না কারা এসেছে আমার সঙ্গে। সকলে দেখে মাটির বারান্দা পেরিয়ে উঠানে এসে দাঁড়িয়েছে এক 70 ঊর্ধ্ব বৃদ্ধা। বয়সের ভারে বৃদ্ধার শরীরটা সামনের দিকে কিছুটা ঝুঁকে গেছে, গায়ের রং কুচকুচে কালো। বৃদ্ধা সকলকে এক নজরে দেখে ক্ষীণ ও ভাঙা কণ্ঠে বলে, এসো এসো বাবারা, কলকাতা সে তো অনেক দূর, তোমাদের পথে হয়তো অনেক ক্লান্তি হয়েছে। এসো এসো, ঘরের ভেতরে বসো। বৃদ্ধা কথা শেষ করার সাথে সাথে সকলের আগে ঘরে প্রবেশ করে হেমন্ত। ঘরের ভিতরে বিছিয়ে দেয় একটা শতরঞ্চি। হেমন্তর সাথে সকলেই এসে একে একে বসে সেই শতরঞ্চিতে। ততক্ষণে দুপুর কেটে গিয়ে বিকাল হতে চলেছে। সকলেই খেতেতে প্রায় প্রাণ ওষ্ঠাগত, কিন্তু ঠাকুমা যেন সব বুঝতে পেরে এসে এই 6 জনের উদ্দেশ্যে বলে, তোমরা একটু অপেক্ষা করো, আমি কিছু খাবারের ব্যবস্থা করছি। এতে কেউই বিশেষ আপত্তি করেনি, কারণ সকলেরই খুব খিদে পেয়েছিল। খুব কম সময়ের মধ্যে ঠাকুমা পরিবেশন করে গরম গরম ধোয়া ওঠা ভাত ও মাংসর ঝোল। পরম তৃপ্তিতে খাবার সংগ্রহ করে এবং সকলেই ঠাকুমার রান্নার প্রশংসা করে তাকে ধন্যবাদ জানায়। ঠাকুমা তাদের হাসি মুখে বলে, তোমরা একটু বিশ্রাম নাও, পরে কথা হবে। হ্যাঁ, পরে কথা হবে। এরপর সকলেই ঘুমে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। তখন সন্ধ্যা হবে। হঠাৎই তন্দ্রা কাটিয়ে অন্বেষা রণজিতের উদ্দেশ্যে বলল, রণ, আমার মেডিসিনগুলো দাও তো। মেডিসিন? মেডিসিন তো তোমার কাছে ছিল। না, আমার কাছে কোথায়? আমি তো জানি গাড়ি থেকে তুমি নিয়ে এসেছো। এই তর্ক বিতর্কের মধ্যে স্নেহাশিস হাই তুলতে তুলতে বেজার কণ্ঠে বলে, কি হলোটা কি? তোরা এত চেঁচামেচি করছিস কেন? মাথা ব্যথা ধরিয়ে দিবি। এই অবস্থায় গরম চা চলে না, প্রয়োজন একটু বিয়ারের। একথা শুনে কটমট করে তাকায় সহেলি স্নেহাশিসের দিকে। কিন্তু ততক্ষণে 3 বন্ধু একে অপরের মুখ চাওয়াচাবি করছে। তার কারণ হলো তাদের কারোরই খেয়াল নেই যে বিয়ারের পেটি তো গাড়ি থেকে নিয়ে আসার কথা ভুলেই গেছে তারা। স্নেহাশিস সঙ্গে সঙ্গে 2 হাত জড়ো করে বাকি দুজনের উদ্দেশ্যে বলল, মাফ করো আমায়, আমি এতটা রাস্তা ড্রাইভ করে এসেছি, আর পারবো না আমি। সকলেই জানে রণজিৎ সামান্য ভীত প্রকৃতির। রণজিৎ একা যাবে সেটা আশা করা যায় না। অতএব বাকি রইল সুভাষ।
অগত্যা সুভাষ উঠে দাঁড়ায় গাড়ির কাছে যাবে বলে। তাকে অন্বেষা বলে, ভালোই হলো তুই যাচ্ছিস, রণজিৎ তো আর যাবে না, আমি তোর সাথেই যাই, চল। ওষুধগুলো আনা হয়ে যাবে, ওষুধ না খেলে যে রাতে ভালো ঘুম হবে না। একথা শুনে কিছুটা অভিমানী রাগ হয় রণজিতের। যাক, রণজিতের থেকে তাহলে অন্বেষা সাহসী বেশি। হ্যাঁ, ঠিক ঠিক। একথা শুনে সকলে হু হু করে হেসে ওঠে। ঠিক সেই সময় ঘরে এসে প্রবেশ করে হেমন্ত। সুভাষ যে গাড়ির দিকে যাবে এই কথা শুনে আপত্তি করে হেমন্ত। বাবু, এ সময় ওপাশে যাওয়া ঠিক হবে না, অন্ধকার হয়ে এলো। আপনি না হয় কালকে সকালে যাবেন। না, আমাদের একটু ভুল হয়ে গেছে, যেতে হবে। তাহলে চলুন বাবু, আমিও যাই আপনার সঙ্গে। না না, তার প্রয়োজন হবে না। কিছুটা গর্বিত কণ্ঠে স্নেহাশিস বলে, হেমন্ত, তুমি জানো না, সুভাষ হলো কলকাতার জাদরেল পুলিশ অফিসার। ওর নামে বড় বড় অপরাধীরাও ভয় কেঁপে ওঠে। একথা শুনে হেমন্ত সম্ভ্রমের সাথে তাকায় সুভাষিসের দিকে। তাহলে সাবধানে যান বাবু, তবে সন্ধে হওয়ার আগে ফিরে আসবেন। এরপর সুভাষ ও অন্বেষা রওনা দেয় গাড়ির উদ্দেশ্যে। অর্পিতা উঠে দাঁড়ায় ও বলে, তোরা থাক, আমি একটু বাইরে দিয়ে ঘুরে আসি, ঘরের ভিতরটা কেমন দম বন্ধ হয়ে আসছে। একথা বলে অর্পিতা বেরিয়ে যায় ঘরের বাইরে। রণজিৎ লক্ষ্য করে গ্রামে কোনো বিজলিপাতির ব্যবস্থা নেই। একটু অন্যমনস্কভাবেই রণজিৎ স্নেহাশিসের উদ্দেশ্য বলে, আমি এর আগেও দু একটা গ্রাম অঞ্চলে গিয়েছি, তবে এই গ্রামের তুলনায় ওই সব গ্রাম বেশি উন্নত। এই গ্রাম যেন বর্তমান সময়ের থেকে কিছু না হলেও তাও 50 বছর পিছিয়ে আছে। এদিকে সুভাষ ও অন্বেষা অতি কষ্টে রাস্তা চিনে যাচ্ছে গাড়ির দিকে। সুভাষ, তোর স্মরণ শক্তি মানতে হবে। একবার এসেই তুই যেভাবে রাস্তা চিনে যাচ্ছিস, আমি হলে রাস্তা হারিয়ে ফেলতাম। শোন, জোরে পা চালা, অন্ধকার হতে বেশি দেরি নেই। বলল শুনলি না, সন্ধ্যার আগে ফিরতে হবে। রণজিৎ উঠে দাঁড়ায়। এই তোরা বস, আমিও একটু বাইরের দিকে যাই। এরপর স্নেহাশিস ও সহেলি কিছুটা প্রেম মিশ্রিত খুনসুটি শুরু করে ঘরের মধ্যে। রণজিৎ গিয়ে দাঁড়ায় অর্পিতার পাশে। ঠিক সেই সময় ঘরের মধ্যে প্রবেশ করে ঠাকুমা একটা মাটির হাঁড়ি হাতে নিয়ে। এদিকে রণজিৎ অর্পিতাকে বলে, কি ভাবছিস অর্পিতা? কিসের এত চিন্তা করছিস বলতো? কিছু না রে, সুভাষটা কেমন যেন বদলে গেছে। আরে ধুর বাবা, অত বেশি ভাবিস না। তুই তো জানিস সুভাষ প্রথম থেকে একটু আলাদা প্রকৃতির। এই রন, তুই কি একটা জিনিস লক্ষ্য করেছিস? আচ্ছা, এটা তো গ্রাম, এখানের পরিবেশ তো গ্রাম্য হওয়া উচিত, তবে আমি আসা অবধি থেকে একটা পশু পাখি চোখে পড়েনি, আর কোনো শব্দ শুনতে পাইনি। এমনকি অন্ধকার হয়ে গেছে, তবুও কোনো ঝিঁঝির ডাক পর্যন্ত নেই। সত্যি এই ব্যাপারটা না বড় অদ্ভুত। ঘরের ভিতরে ঠাকুমা রান্নার আয়োজন করছিল। স্নেহাশিস জিজ্ঞাসা করলো ঠাকুমাকে, আচ্ছা ঠাকুরমা, সূর্যপুরের ইতিহাসটা কি গো? ঠাকুমা কিছুটা আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, তা বড়ই মর্মান্তিক ঘটনা। চন্দ্রপুরের জমিদার চন্দ্রসেনের অত্যাচারে মানুষ ত্রাহি ত্রাহি করে উঠেছিল। তাই চন্দ্রপুরের মানুষ সূর্যপুরে গিয়ে বাসা বাঁধা শুরু করে। এই ঘটনার ক্রোধে ফেটে পড়ে চন্দ্রসেন এবং এক নারকীয় ষড়যন্ত্র করে। গোটা সূর্যপুরের মানুষকে এবং জমিদারকে মাঝরাতে নির্মমভাবে হত্যা করেন। একথা বলে চুপ করে ঠাকুমা। ঠিক সেই সময় একটা বোকার মতো প্রশ্ন করে ফেলে সহেলি, কি রান্না হচ্ছে ঠাকুমা? তোমাদের সকালে যে মাংস রান্না করে খাইয়েছিলাম না, তারই মাথা রান্না করছি। সহেলির এই ধরনের বোকা প্রশ্নের কারণে রাগে কটমট করে তাকায় স্নেহাশিস এবং আবার ঠাকুমাকে প্রশ্ন করে, আচ্ছা ঠাকুরমা, তারপরে সূর্যপুরে কোনো মৃত দেহ পাওয়া যায়নি কেন? কি করে পাওয়া যাবে? হ্যাঁ,
মৃতদেহগুলো তো গ্রামের কুয়োর মধ্যে ফেলে তার মুখ বন্ধ করে দিয়েছিল চন্দ্রসেন। ও, তার মানে সূর্যপুরেও একটা বড় কুয়ো আছে। কুয়ো কুয়ো শুধুমাত্র সূর্যপুরেই আছে, চন্দ্রপুরে নয়। স্নেহাশিসের মনে আছে আসার পথে এই গ্রামে একটা বড় কুয়ো দেখেছিল। আর কিছু বুঝতে বাকি রইল না, শিউরে ওঠে স্নেহাশিস। না না না, আর এক মুহূর্তও না, এক্ষুনি পালাতে হবে। সহেলির হাত শক্ত করে ধরে দাঁড়ায় স্নেহাশিস। তখনই চোখে পড়ে হাড়ের ভিতরে রয়েছে একটা মানুষের কাটা মাথা। উনুনের জ্বালানির মধ্যে কাঠের বদলে রয়েছে বুড়ির পা দুটো জ্বলন্ত অবস্থায়। আস্তে আস্তে বুড়ির মাথাটা ঘুরে গেল তাদের দিকে। বিকৃত মুখ বুড়ির, চোখ দুটি বাঁশি মরার মতো স্থির। খ্যাক খ্যাক করে পৈশাচিক কণ্ঠে হেসে উঠে বুড়ি বলল, পালাবে? কোথায় পালাবে? পালাবার কোনো পথ নেই। এখান থেকে কেউ পালাতে পারে না। না না না, কেউ পালাতে পারে না। হেমনও পালিয়েছিল সেই রাতে, তবে আমার মায়ায় ফিরে এসেছিল এখানে। তাকেও মরতে হয়েছিল। তাই তো ওই শুধুমাত্র এই গ্রামের বাইরে যেতে পারে আর আর এনে দেয় তোদের মতো শিকার। পৈশাচিক অট্টহাসিতে হেসে পড়ে বুড়ি। সেই মুহূর্তে দরজায় এসে দাঁড়ায় হেমন্ত। তারও শরীর রক্তাক্ত, ক্ষতবিক্ষত, বিকৃত, এবং নিজের কাটা মাথাটি ধরে আছে নিজেরই হাতে। মরণ আর্তনাদ ভেসে আসে অর্পিতা ও রণজিতের কানে। তারা ছুটে যায় ঘরের দিকে এবং সামনে চোখ পড়ে সেই বিরাট কুয়োর দিকে। সেই কুয়ো থেকে বেরিয়ে আসছে এক পচা গলা মোটা নারী মূর্তি, সাথে আরও অনেক পচা গলা দেহ। এগিয়ে আসছে তাদের দিকে। ভয়ে হতবম্ব হয়ে যায় রণজিৎ। এক মুহূর্তের অপেক্ষা টেনে নিয়ে যায় কুয়োর মধ্যে। প্রাণ হয়ে চিৎকার করতে করতে ছুটতে থাকে অর্পিতা। এসে দাঁড়ায় সকালে দেখা সেই বুড়ো বট গাছের সামনে। এ কি, কোথায় সেই গাছ? এ তো এক পাতাহীন দানবের মতো দাঁড়িয়ে থাকা মৃত বট গাছ। চোখে পড়ে বট গাছের গোড়ায় পড়ে আছে অসংখ্য মানুষের ক্ষতবিক্ষত মৃতদেহ। কিন্তু জীবনের এই চরম শেষ মুহূর্তে এসেও তার বুদ্ধি বিভ্রান্ত হয় না। পালাবার পথ নেই, তবে বাঁচবার উপায় আছে তার। সে দ্রুত হাতে ফোন করে সুভাষকে। ততক্ষণে মৃতদেহগুলি উঠে দাঁড়িয়ে ধেয়ে আসছে তারই দিকে। অপর প্রান্তে বেজে ওঠে ফোনের টিং। তাড়াতাড়ি সুভাষ পকেট থেকে বের করে ফোনটা। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে অর্পিতার ভয়ার্ত কণ্ঠস্বর। সুভাষ, সুভাষ, বাঁচাও আমায়। এরপরেই একটা মরণ আর্তনাদ ভেসে আসে ফোনের অপর প্রান্ত থেকে। অন্বেষা ও সুভাষ ভয়ার্তভাবে তাকায় একে অপরের দিকে। এরপর কিছুক্ষণের নিস্তব্ধতা। তারপর শব্দ হয় কাঁচ জাতীয় কোনো জিনিসের ঠোকা লাগানোর। সুভাষ তাকিয়ে আছে এক দৃষ্টিতে অন্বেষার দিকে। দুজনের হাতে ধরা দুটো বিয়ারের বোতল। অন্বেষার মুখে এক স্নিগ্ধ কুটিল হাসি। তাহলে প্রিয়, তোমার এই নারকীয় খেলায় আমাকে অংশগ্রহণ করতে হলো। যার এত রূপ, তার মন কি করে এত নিষ্ঠুর হয় বলো তো? কি আর করব বলো, তোমায় পেতে গেলে রণজিৎ আর অর্পিতার মৃত্যুটা তো প্রয়োজন ছিল। আর রণকে যদি ডিভোর্স দিতাম তাহলে তো এত সম্পত্তি পেতাম না। তবে খারাপ লাগছে সত্যি স্নেহাশিস অসহেলির জন্য। কিন্তু কি আর করা বলো, কিছু পেতে গেলে বলিদান তো দিতেই হয়। হতে পারে তুমি পুলিশের গোয়েন্দা, তবে আমিও কম নই। ধীরে ধীরে সুভাষ ও অন্বেষার ঠোঁট একে অপরের সাথে মিলিত হয়। শুধু এই নারকীয় নির্বিহ প্রাণগুলি শেষ হওয়ার সাক্ষী হয়ে রইল পূর্ণিমার চাঁদ। শেষ হলো আমাদের আজকের গল্প সূর্যপুরের বিভীষিকা। কেমন লাগলো বন্ধুরা গল্পটি আপনাদের? আমাদের আজকের গল্পে কলমে দীনেশ ঘোষাল, গল্পের চিত্রনাট্যরূপ সুজাতা ঘোষাল, গল্পের সূত্রধর ও কতকের ভূমিকায় আমি অচ্যুতা। আমাদের আজকের গল্পে অন্বেষার চরিত্রে অভিনয় করেছে সুমনা।
অর্পিতার চরিত্রে সুমু, ঠাকুরমার চরিত্রে অভিনয় করেছে প্রত্যুষা, হেমন্তের চরিত্রে অভিনয় করেছে সৌগত, স্নেহাশিসের ভূমিকায় অভিনয় করেছে সৌজাত, সহেলির ভূমিকায় অভিনয় করেছে তানিশা, রণদীপের ভূমিকায় অভিনয় করেছে অরিত্র মুখার্জি এবং সুভাষের ভূমিকায় অভিনয় করেছে সম্রাট মুখার্জি। আমাদের প্রোডাকশন হলো এলিশা প্রোডাকশন। সমগ্র পরিচালনায় টিম RG স্টেশন। বেশ, কেমন লাগলো বন্ধুরা আমাদের গল্পটি? আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। বেশ, আজ তবে আসি। আমরা আবার ফিরছি নতুন আরেকটি গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা।